ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেকনাফ ও মঠবাড়িয়ায় পরিস্থিতি অনুকূলে না থাকায় গুলি করতে বাধ্য হয় বিজিবি, বললেন মহাপরিচালক। পরিস্থিতি যদি বাধ্য করতে হবে, তার পরিণামে যদি তাদের কিছু হয়, সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করলে এটা সঠিক হবে। আগামীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও সতর্ক থাকার পরামর্শ ইসির। এই সহিংসতা প্রচেষ্টা করেছিল কিছু কিছু জায়গায়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সামনে আরও সতর্ক থাকবেন। পিরোজপুরে অজ্ঞাত 1200 জনের বিরুদ্ধে পুলিশের মামলা, এলাকায় আতঙ্ক। পুলিশের ভয়তে কেউ ঘর থেকে বাইরে না, কিছু না, পুলিশ গুলি করে ডাইরেক্ট। মোটামুটি দেখতে আছি সারাদিন বাইরে নেই, তো রাত্র বাইরে নেই, কুম্মে কি কইবে কেডা, এই ভয়তেই বাড়িতে বাইরে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 15 বিশিষ্ট ব্যক্তি ও নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, উন্নয়নে যারা অবদান রাখবেন তাদেরই সম্মানিত করবে সরকার। যাত্রীদের টিকিট ঠিকমতো চেক না করায় প্রতি মাসে রেলের লোকসান প্রায় 200 কোটি টাকা। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ। ভোগান্তি এড়িয়ে যথাসময়ে শেষ করতে মধ্যরাতেও চলছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ। চলতি মাসের শেষ সপ্তাহেই উদ্বোধন হবে একাংশ। কুমিল্লায় কলেজ ছাত্রী তনু হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি। এবং ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে হয়রানির আশঙ্কা প্রবাসী বাংলাদেশিদের। বিস্ফোরণে আহত 61 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। প্রথম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন পিরোজপুরের মঠবাড়িয়া ও টেকনাফের সাবলংয়ে বিজিবি বাধ্য হয়েই গুলি চালিয়েছে বলে দাবি করেছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। অন্যদিকে ভবিষ্যতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। আজ আলাদা দুটি অনুষ্ঠানে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে তারা তাদের মত জানান। গত 22 এপ্রিল প্রথম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন রাতে পিরোজপুরের মঠবাড়িয়ায় 5 জন এবং টেকনাফের সাবলংয়ে 1 জন বিজিবির গুলিতে নিহত হন। বিজিবি মহাপরিচালক দাবি করছেন, দুটি জায়গাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিজিবি গুলি চালাতে বাধ্য হয়। এছাড়াও তিনি দাবি করেন, গুলি করার আগে ম্যাজিস্ট্রেটের লিখিত নির্দেশ নেওয়া হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতেও বিজিবি একই ধরনের পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ার করেন বিজিবি মহাপরিচালক। এটা কোনো ইচ্ছাকৃত কোনো কিছু না, দায়িত্ব পালনের সময় এবং যেই প্রসিডিউরগুলো হলো, স্টেপগুলো ফলো করার প্রত্যেকটা স্টেপ হলো নিরাপত্তা বাহিনী অনুসরণ করেছে। পরিস্থিতি যদি বাধ্য করে আমাদের কাছে, তো যে তখন তো আমাদেরকে এই ধরনের হয়তো করতে হবে। কোনো একটা পক্ষ যদি অসহযোগিতা করে এবং তার পরিণামে যদি তাদের কিছু হয়, আমার মনে হয় সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করলে এটা সঠিক হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতা দুঃখজনক উল্লেখ করে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, ভবিষ্যতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে। নির্বাচনের দিনে এবং নির্বাচনের পরের দিনে কেন মোতায়েন করা হয়? কারণ যে কোনো দিক থেকে অসতর্কভাবে বা অসতর্ক অবস্থা হলেই বিপদ আসতে পারে। এদিকে বিজিবি মহাপরিচালক জানিয়েছেন, যে কোনো গুলির ঘটনার পর বাহিনীর কারো বাড়াবাড়ি ছিল কিনা তা খতিয়ে দেখার যে নিয়ম রয়েছে মঠবাড়িয়া ও টেকনাফের ঘটনায় তা অনুসরণ করা হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় অজ্ঞাতনামা 12 শতাধিক গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে পুলিশ। গতরাতে সাফা মহাবিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত আর্মড পুলিশের এসআই সানোয়ার আলী বাদী হয়ে এই মামলা করেন। ভোট কেন্দ্রে পুলিশ ও বিজিবির গুলিতে 5 জন নিহতের ঘটনায় এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 22 মার্চ প্রথম দফায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় সাফা গ্রামে 5 জন নিহতের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
হাট বাজার, চায়ের দোকান সবকিছুই একেবারে ফাঁকা। মামলা ও হয়রানির ভয়ে ঘর থেকে বের হচ্ছে না স্থানীয়রা। আতঙ্ক লাগিয়ে গেছে মানুষের, কারণ তো এই ভয় কারেন্টে কুমে কি জিগেই ভয়, হ্যাঁ কি কুমে কি কইবে কেডা, এই ভয়তেই বাড়িতে বাইরে না মানুষ। থমথমে অবস্থা চলতেছে, ঠিক আছে। তারপরে মনে করেন এই পুলিশের ভয়তে কেউ ঘর থেকে বাইরে না। শুনি নাকি বিজিবি না পুলিশ না কারা বলে গোলাগুলি করছে, এই কারণে মানুষের একটা ভয় জমে গেছে। কত 5-7 জন লোক নাকি শুনি বলে ফিল্ডে মারা পাইছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনাস্থল পরিদর্শন করেছি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমি আশ্বস্ত করেছি যে আপনারা আপনাদের নিরাপত্তার স্বার্থেই প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা নিয়োজিত রয়েছে, আপনাদের কোনো ক্ষতি হবে না। এদিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় অজ্ঞাতনামা 12 শতাধিক গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় ব্যালট বাক্স ছিনতাই, গাড়ি ভাঙচুর ও ম্যাজিস্ট্রেটকে কুপিয়ে আহত করা সহ বিভিন্ন অভিযোগ করা হয়। ইসমাত জাহান, সময় সংবাদ। প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, সেগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দুই একটি জায়গা ছাড়া সারা বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক ছিল। খুব সুন্দর পরিবেশে নির্বাচন মানে সুসম্পন্ন হয়েছে। যে দুই একটা যেটা জায়গায় হয়েছে সেগুলো মানে আমাদের ইনকোয়ারি কমিটি হচ্ছে, যার গাফিলতি ছিল সেটা নির্বাচন কমিশন দেখতেছেন, সেই অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনায় সুখী সমৃদ্ধ দেশ গড়তে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণী ব্যক্তিদের স্বাধীনতা পুরস্কার তুলে দেন তিনি। চলতি বছর বিশেষ অবদানের জন্য 15 বিশিষ্ট ব্যক্তি ও জনসেবায় প্রতিষ্ঠান হিসেবে নৌবাহিনীকে দেয়া হয় স্বাধীনতা পুরস্কার। পুরস্কার তুলে দিয়ে শেখ হাসিনা আরও বলেন, উন্নয়নে যারা অবদান রাখবেন তাদেরই সম্মানিত করবে সরকার। বাংলাদেশের স্বাধীনতা কামনায় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে যারা অসামান্য আত্মত্যাগ করেছেন, যাদের নিরন্তর প্রয়াসে পুরো জাতি মহৎ কর্মে অনুপ্রাণিত হয়েছে, বারবার সমাজের বিভিন্ন ক্ষেত্রে অমূল্য অবদানের জন্য আলোর পথের দিশারি হয়ে থাকা সেই গুণীজনদের সম্মান জানানো হলো স্বাধীনতা পুরস্কার দিয়ে। এবছর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে আবুল মাল আব্দুল মুহিত, ইমাজউদ্দিন প্রামাণিক, মৌলভী আজমত আলী খান, নাট্য ব্যক্তিত্ব হাসান ইমাম সহ মোট 9 জন গুণীকে পদকে ভূষিত করা হয়। পদক দেয়া হয় মাতৃভাষার আন্দোলনকে বহির্বিশ্বে পরিচিত করা আব্দুল সালাম ও মরহুম রফিকুল ইসলামকে। এছাড়াও চিকিৎসা ও বিজ্ঞানে পাটের জীবন রহস্যের জনক ডক্টর মাকসুদুল আলম সহ পদক পান ডাক্তার এমআর খান। এছাড়াও পদক পেয়েছেন সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে কবি নির্মলেন্দু গুণ ও শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা। জনসেবায় প্রতিষ্ঠান হিসেবে নৌবাহিনীও ভূষিত হয় স্বাধীনতা পদকে। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে গড়তে হবে সোনার বাংলা। জাতিপিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, এখন আমাদের সকলের কর্তব্য এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা, এবং সেই ক্ষেত্রে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আমি আহ্বান জানাই। যে স্বাধীনতা আমরা অর্জন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে, কাজে এই স্বাধীনতার সুফল যেন বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছায়। শেখ হাসিনা বলেন, নিভৃত বাংলায় যারা দেশের কল্যাণে নিবেদিত তাদেরও সম্মান জানাবে আওয়ামী লীগ সরকার। এখনো গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে অনেকেই আছেন, তাদের খবরও হয়তো আমরা পাই না, যে যেখানে সামাজিক উন্নয়নে বা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রেখে যাচ্ছেন, আমরা যেন তাদেরকে সম্মান করতে পারি, সেই তথ্যগুলো আমাদের জানা একান্তভাবে দরকার। এছাড়াও আগামীতে বঙ্গবন্ধুর দেখানো পথেই উন্নত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠুক, সেটাই আমাদের কামনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর গণহত্যার ঘটনা যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই স্বাধীনতা সংগ্রামের পরাজিত শক্তি বলে উল্লেখ করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
সকালে সেন্টার ফর জেনোসাইড স্টাডি আয়োজিত জেনোসাইড অ্যান্ড মাস ভায়োলেন্স শীর্ষক এক আলোচনায় তিনি একথা বলেন। মন্ত্রী আরো বলেন, ৭৫ পরবর্তী যারা ক্ষমতায় ছিল তারা পাকিস্তানের সহচরদের ক্ষমতায় বসিয়ে পুরস্কৃত করেছে এবং মুছে ফেলতে চেয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। Political party of our own country, which was in power for quite some years. ৭১-এ আমরা দেখেছি পাকিস্তানি হানাদাররা কিভাবে গণহত্যা চালিয়েছিল বাঙালিদের ওপর। সেই ক্ষত আমরা আজও বয়ে বেড়াচ্ছি। আমরা থেমে থাকিনি এবং দেরিতে হলেও আমরা একটি স্বচ্ছ বিচার শুরু করতে পেরেছি। এটা আমাদের সফলতা। তবে বিশ্ব ভুলে যেতে বসেছিল বাংলাদেশের গণহত্যা, কারণ ৭৫ পরবর্তী সময়ে অনেক রাজনৈতিক দল হত্যাকারীদের ক্ষমতায় বসায়। তারা মুছে ফেলার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের সব তথ্য। তারাই আবার এখন গণহত্যা নিয়েও প্রশ্ন তুলেছে। তবে একাডেমিক গবেষণাগুলোতে গণহত্যার সঠিক চিত্রে আরো তথ্য উঠে আসবে বলে আশা প্রকাশ করছি। ঢাকা থেকে ময়মনসিংহে ট্রেনের ভাড়া ২০০ টাকা। তবে টিকিট ছাড়া রেলের চেকার, টিটি বা টিকিট মাস্টারকে মাত্র ৫০ টাকা ধরিয়ে দিয়েও দিব্যি যাওয়া যায় এই পথ। শুনতে অবাক হলেও দেশের রেলপথে প্রতিদিন শত শত যাত্রী আসা যাওয়া করছেন এই পদ্ধতিতেই। এতে শুধু এক মাসে এ খাত থেকে সরকারের লোকসান হচ্ছে প্রায় ২০০ কোটি টাকা। রেল নিয়ে মাহমুদ রাকিবের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন জেলা থেকে ট্রেন আসা মাত্রই এমনিভাবে হাজারো যাত্রীর দেখা মেলে। ফলে সহজেই অনুমান করা যায় কি পরিমাণ যাত্রী থাকে এক একটি ট্রেনে। সিট পাওয়া তো দূরের কথা, ট্রেনের মধ্যে ঠিকমতো পা রাখারও জায়গা নেই। যাত্রীদের দাবি, আন্তনগর কিংবা লোকাল সব ট্রেনে এমন গাদাগাদি করে গন্তব্যে যেতে হয়। তার মানে দেশের রেলপথে যে যাত্রীর কোনো কমতি নেই তা স্পষ্ট। তাহলে প্রশ্ন আসতেই পারে, এত যাত্রী থাকার পরও কেন প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে? অ্যাটেন্ডেন্ট চট্টগ্রামের থেকে এক একজনের ২-৪ জন করে প্যাসেঞ্জার কন্ট্যাক্ট করে নিয়ে আসে। এয়ারপোর্টে এসে ওরা যারা নেমে যায় ওদের কাছ থেকে ওই যে যারা গার্ড আছে গার্ডের কাছ থেকে টিকিট নিয়ে নিয়ে ওদেরকে দেয়। সরকার যাদেরকে দিয়েই ম্যানেজমেন্টটা করছে তাদের মধ্যে কাপলা আছে। অনেক সময় দেখা গেছে যে রিসিপ্ট না দিয়েই টাকা নিয়ে যাচ্ছে। এইরকম ভিড় থাকলে পরে কেউ টিকিট কাটে না। কেন টিকিট কাটবো? আমি যদি 10 টাকা দিয়ে যেতে পারি 50 টাকার ভাড়া, আমি কেন টিকিটটা কাটবো? বেশিরভাগ সময় টিকিটে পাই না। টিকিট চেক করার কোনো লোক কোনো বগিতে আসে না। পরিসংখ্যানে দেখা যায় ভর্তুকি কমাতে ২০১২ সালে ক্ষেত্রবিশেষে ৫০ থেকে ১১০% ভাড়া বাড়ালেও লোকসান থেকে বের হতে পারেনি রেল বিভাগ। সবশেষ গত অর্থ বছরেও ৯০০ কোটি টাকা লোকসান হয়েছে এ খাত থেকে। বিশেষজ্ঞদের মতে রেলকে লাভজনক করতে শুধু যাত্রী নয়, বাড়াতে হবে পণ্য পরিবহন, উদ্ধার করতে হবে বেহাত হওয়া রেলের জমিও। ২২ লক্ষ থেকে ২৫ লক্ষ কন্টেনারের মধ্যে বেশিরভাগই আসতেছে হলো সড়ক পথে। সবচেয়ে বড় ইনকামটা আসার কথা ছিল কিন্তু এই কন্টেনার পরিবহনের মাধ্যমে। প্রায় ৪,৫০০ একর জমি অন্য দখল করে শয়ে শয়ে কোটির মালিক হচ্ছে। এই মালিকটা কি রেল হতে পারত না? তবে পুরনোদের উপর দোষ চাপিয়ে কর্তৃপক্ষ বলছেন, রেলকে বাঁচাতে এগিয়ে আসতে হবে সাধারণ নাগরিকদেরই। একটা স্টেশনকে প্রোটেকশন দিতে গেলে চারিদিকে বাউন্ডারি ওয়াল ফেন্সিং করে বিরাট একটা খরচের বিষয় আছে। কালচার পরিবর্তন করতে হবে। টিকিট কেটে উঠলে টিটিটিসির আর দৌড়াতে থাকবে না। রেলের আধুনিকায়ন ছাড়া কখনোই একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই রেলে দক্ষ জনবল নিয়োগ দিয়ে সবার আগে এই বিভাগকে দুর্নীতিমুক্ত করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বিশ্ববিদ্যালয়ের 25% অধ্যাপক প্রথম গ্রেড পাবেন, জানালেন অর্থমন্ত্রী। জাতীয় বেতন বৈষম্য দূরীকরণ কমিটির বৈঠক। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সহপাঠী সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে শহরের কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। প্রশাসনদের কাছে আমাদের জবাব চাই, কেন আসামি এখনো পর্যন্ত ধরা হলো না এবং সুষ্ঠু তদন্ত কেন করা হলো না? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সেনানিবাসের মতো নিরাপদ জায়গায় যদি এমন হয়, তাহলে আমরা যারা অনিরাপদ জায়গায় থাকি আমাদের কি হবে? নিহতের পরিবারকে আর্থিক সহায়তা সহ জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মৃত্যুর তো বিকল্প নেই, কিন্তু আর্থিক সাহায্য সহ অন্যান্য সাহায্য সহযোগিতা করে প্রশাসন তথা সরকার আমরা আসলে এই পরিবারের পাশে আছি। আমাদের উপরে আস্থা রাখতে হবে। সাধারণ মানুষ সহ যারা এই বিষয়টা নিয়ে বিক্ষুব্ধ আছে, আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। এদিকে মেধাবী ছাত্রী তনু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সিলেট, ফেনী, মৌলভীবাজার, ভৈরব ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। গত 20 মার্চ রাত 10টার দিকে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে অলিপুর এলাকায় একটি কালভার্টের নিচ থেকে সোহাগী জাহান তনুর মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করেন। সময় সংবাদ, কুমিল্লা। পাবনায় 8ম শ্রেণীর ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন অভিভাবক ও সহপাঠীরা। এখনও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। পাবনা প্রতিনিধি এম এ আসাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানান, বুধবার দুপুরে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয় পাবনার শালাগাড়িয়ার মহসিন আলমের ছেলে মিশু। এরপর থেকে নিখোঁজ ছিল সে। রাতে শহরের সিংহা এলাকার একটি লিচু বাগান থেকে বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। পরে সদর হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করে মিশুর স্বজনরা। সরকারের কাছে আবেদন জানাই, আর যেন বাংলাদেশে এরকম কোনো শিশু হত্যা না হয়, এরকম নৃশংসভাবে কোনো মায়ের কোল খালি না হয়। বৃহস্পতিবার দুপুরে মিশুর লাশ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। মেধাবী ছিল এবং অনেক ভালো ছিল, আর অনেক ভদ্র, সবার সাথে কথা বলতো। ওকে যারা হত্যা করে সবাই যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়। হত্যাকাণ্ডের রহস্য ও জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সিনিয়র অফিসারদের সাথে আলোচনা করে আরো ব্যাপক খোঁজখবর নিয়ে তদন্ত করতেছি। আশা করি খুব সহসাই আমরা একটা ভালো ফলাফল পাবো বা ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম হব। এই ঘটনায় পাবনা সদর থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছে নিহতের বাবা। সময় সংবাদ, পাবনা। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের 25% অধ্যাপক জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রথম গ্রেডে পদোন্নতি পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকেলে বেতন বৈষম্য দূরীকরণ মন্ত্রিসভা কমিটির সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠক শেষে একথা জানান তিনি। নতুন সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ। সিলেকশন গ্রেড না থাকায় নতুন সিদ্ধান্তে সহযোগী অধ্যাপক থেকে তৃতীয় গ্রেডে অধ্যাপক হিসেবে যোগ দেবেন। তৃতীয় গ্রেডে অধ্যাপক পদে 4 বছর চাকরি ও 2টি গবেষণাপত্র প্রকাশ করলে দ্বিতীয় গ্রেডে পদোন্নতি হবে। দ্বিতীয় গ্রেড থেকে প্রথম গ্রেডে যেতে হলে দ্বিতীয় গ্রেডে অন্তত 2 বছর চাকরি করতে হবে এবং সবমোট চাকরির বয়স 20 বছর হতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আপনারা দেখতেছেন, আমরা সরকারের লোকজন এখানে দেখছেন, আমরা এটার সমাধানে পৌঁছেছি। তো আজকে সিদ্ধান্তগুলো হয়েছে যে ওই ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থাকবে। ফার্স্ট গ্রেডে যত অধ্যাপক আছেন তাদের 25% ফার্স্ট গ্রেডে যেতে পারবেন। আগে সিলেকশন গ্রেডে যেতেন, এখন তারা থার্ড, সেকেন্ড, ফার্স্ট গ্রেড হলো। তৃতীয় থেকে দ্বিতীয় থেকে এটা হলো, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। 1 নম্বর। সেকেন্ড হলো যে আমাদের সুপার গ্রেডের ব্যাপারটা আমরা আমাদের যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে আমরা অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় আমরা এটা উপস্থাপন করবো। তো এটা এখানে আপনাদের আমরা সহযোগিতা চাই যাতে এই জিনিসটার মধ্যে এখানে আমরা একটা ইয়ে পাই। নারী বিশ্ব টি-20 আসরের খবর। বি গ্রুপের ম্যাচে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের জন্য এই ম্যাচ কেবল আনুষ্ঠানিকতা হলেও শেষটা জয় দিয়ে করতে চায় জাহানারা সালমারা। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে
এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8টায়। প্রথম ম্যাচে ভারতের কাছে হার, এরপর ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান করেও হার মেনে নিতে হয় বাংলাদেশ নারী দলকে। এরপর ওয়েস্ট ইন্ডিজের নারীদের বিপক্ষে হারের তিক্ততা পায় লাল সবুজের প্রতিনিধিরা। তাই গ্রুপ বিতে 3 ম্যাচের 3টিতেই হেরে সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের। তবে বাংলাদেশের জন্য ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা হলেও পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জয় তুলে নিয়ে শেষটা ভালো করতে চায় শোকতারালতারা। 2 ম্যাচের একটিতে জয় আর একটিতে হেরে গ্রুপ বির পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করা পাকিস্তানের জন্য এটি বাঁচা মরার লড়াই। কারণ সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে পাকিস্তান নারী ক্রিকেট দলের। আওয়ামী লীগ নেতারা বলেছেন, জামায়াতের সঙ্গ ত্যাগ করে নিয়মতান্ত্রিক রাজনীতির পথে ফিরে না আসলে বিএনপির অস্তিত্ব থাকবে না। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তারা বলেন, শেখ হাসিনার অর্জনকে ম্লান করতে এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী। এতদিন বলতো আমাদেরকে যে অবৈধ সরকার বলতো, ফ্রান্সে বেগম খালেদা জিয়ার বক্তব্য স্পষ্ট হয়েছে, তিনি 19 সালে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই সরকার 2019 সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এই কথাটা তিনি পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন। 21শে আগস্টের মতো কোনো হত্যাযজ্ঞ, 15 আগস্টের মতো কোনো হত্যাযজ্ঞ বাংলাদেশের মানুষ আর হতে দেবে না। মানুষ এখন সচেতন। কোন ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে আপনারা বাংলাদেশের রাজনৈতিক বা বাংলাদেশের ক্ষমতার পথ পরিবর্তন করতে পারবেন না। যেই জামাত 71-এর ঘাতক, তাদের সঙ্গ ত্যাগ করুন এবং সব নিয়মতান্ত্রিক রাজনীতির পথ অনুসরণ করুন। আর না হয় আপনাদের বিএনপি নামক দলটির অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আবার কি শেখ হাসিনা হত্যা করতে চান? তা নাহলে কেন বললেন আপনি আগামী নির্বাচন শেখ হাসিনা বিহীন আপনি নির্বাচন করতে চান? তাকে মারার ষড়যন্ত্র করছেন কিনা সেটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, জননেত্রী শেখ হাসিনার অর্জনকে ম্লান করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর সঙ্গে কারাগারে দেখা করেছেন স্বজনরা। দুপুর 12টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে যান নিজামের স্ত্রী বেগম শামসুন নাহার নিজামী, ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন ও নাইমুর রহমান এবং 2 পুত্রবধূ। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে 12:30টায় কারাগারে প্রবেশ করেন তারা। জেলার মোহাম্মদ নাসির আহমেদ জানান, স্বজনদের সঙ্গে রিভিউ আবেদনের বিষয়ে কথা বলেছেন মতিউর রহমান নিজামী। মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর গত 15 মার্চ আলবদন নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সন্ধ্যার সময় আরও থাকছে। রিজার্ভ চুরির ঘটনায় বিভিন্ন বিষয় নিয়ে আইনজীবীদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের আলোচনা। নতুন ডেপুটি গভর্নর নিয়োগের বিজ্ঞপ্তি 28 মার্চ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মদতদাতা সংসদ সদস্য এবং নেতাদের আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুর নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবৈধ যানবাহন চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার সময় সাংবাদিকদের কথা বলেন তিনি। যারা পেছন থেকে মদত দিয়েছে, উস্কানি দিয়েছে, তারা যত প্রভাবশালী হন না কেন, তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচনে তারা দলের মনোনয়ন পাবেন না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী করে সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই নির্বাচনকে কেন্দ্র করে যত মানুষ নিহত হয়েছেন এবং এই নিহতের সাথে সরকার, সরকারের পেটুয়া দল এবং প্রশাসন যন্ত্র প্রত্যক্ষভাবে দায়ী। কিন্তু এই ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ভূমিকাই পালন করেননি। যারা নিহত হয়েছেন আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এর জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই মুহূর্তে আবারও এই সরকার, অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি। রিজার্ভ চুরির ঘটনায় বিভিন্ন বিষয় নিয়ে আইনজীবীদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। এদিকে
আগামী 28 মার্চ বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সার্চ কমিটির প্রধান ডক্টর কাজী খলিকুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আইন বিশেষজ্ঞদের সাথে কথা চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। বৃহস্পতিবার দুপুরে এ কথা জানান তিনি। আমরা প্রকৃত পক্ষে যে বিষয়টা ঘটে গেছে পুরো বিষয়টা অ্যাসেস করার জন্য আমরা আমাদের যে তালিকাভুক্ত একজন আইন বিশেষজ্ঞ তাকে অনুরোধ করেছি পুরো বিষয়টা অ্যাসেস, যেটার যে আইনি দিকসমূহ সেটা অ্যাসেস করার জন্য। এদিন ডেপুটি গভর্নর নিয়োগে ডক্টর কাজী খলিকুজ্জামান নেতৃত্বে গঠিত সার্চ কমিটির সদস্যরা বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে। বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ের বাইরে তারা সাংবাদিকদের জানান আগামী 28 মার্চ বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। এজন্য আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন 13 এপ্রিল পর্যন্ত। আগামী সোমবারে পত্রিকায় দেখা যাবে বিজ্ঞপ্তি, তারপরে দরখাস্ত আসবে। 13 তারিখ পর্যন্ত আমরা সময় দিয়েছি, এরপরে আমরা আবার বসবো। তবে ডেপুটি গভর্নর নিয়োগের ক্ষেত্রে সুপারিশ নয়, কর্মদক্ষতাকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন সার্চ কমিটির প্রধান। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সিনেট শুনানিতে অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং। বৃহস্পতিবার দেশটির গণমাধ্যম ইনকোয়ারারকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। এ সময় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খোলার কথাও অস্বীকার করেছেন তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি ও পাচারের ঘটনায় 6 সন্দেহভাজন ব্যক্তিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে শ্রীলঙ্কা। গেল 5 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার ফিলিপিন্সে পাচার হয়ে আসে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের জুপিটার শাখার 4টি অ্যাকাউন্টে। আর কিম অং এর দেয়া তথ্য অনুযায়ী এই 4টি অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলে সিনেটের এক রুদ্ধদ্বার শুনানিতে অভিযোগ তোলেন আরসিবিসির সাবেক শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতো। কিন্তু বৃহস্পতিবার দেশটির গণমাধ্যম ইনকোয়ারারকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব অভিযোগ অস্বীকার করে কিম অং জানিয়েছেন ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য মায়া দেগুইতো সাথে তার কোনো কথা হয়নি। এছাড়াও অর্থ পাচারের ঘটনায় অভিযুক্ত আরেক ব্যবসায়ী উইলিয়াম গো তার বন্ধু হলেও গেল 10 বছরে তাদের কোনো সাক্ষাৎ হয়নি বলে দাবি করেছেন কিম। এছাড়াও ফিলিপিন্সের এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের ব্যর্থতার কারণেই এই অর্থ এখন চীনের জুয়ারিদের কাছে চলে গেছে বলেও সাক্ষাৎকারে জানান কিম অং। এদিকে কিম অং এর ফোন, কম্পিউটার, এটিএম কার্ড এবং ব্যাংক লেনদেনের তথ্য জব্দ করেছে ন্যাশনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এনবিআই। এই ঘটনায় এনবিআইয়ের বিরুদ্ধে কিমকে হয়রানির অভিযোগ তুলেছেন কিমের আইনজীবী ভিক্টর ফার্নান্দেজ। অন্যদিকে রিজার্ভ পাচারের ঘটনায় ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স ফিলিপিন্সকে কালো তালিকাভুক্ত করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রবাসী কর্মীদের সংগঠন ফিলিপিনো ওয়ার্কার্স ওএফডব্লিউ এর আইনজীবী। এতে করে ফিলিপিন্সের প্রবাসী শ্রমিকদের দেশে অর্থ পাঠাতে অতিরিক্ত অর্থ খরচ হতে পারে বলেও জানিয়েছেন তিনি। যদি অর্থ পাচারের এই ঘটনার দ্রুত সমাধান না হয় তাহলে ফিলিপিন্সের প্রবাসী শ্রমিকদের জন্য তা বিপদের কারণ হতে পারে। যদি এই ঘটনায় এএফএটিএফ ফিলিপিন্সকে কালো তালিকাভুক্ত করে তাহলে প্রবাসীদের অতিরিক্ত অর্থ খরচ করে রেমিটেন্স পাঠাতে হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি ও পাচারের ঘটনায় 6 সন্দেহভাজনকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে শ্রীলঙ্কা। দেশটির শালিকা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে থাকা এই 6 জনকে কলম্বোর আদালত এই নিষেধাজ্ঞা দিয়েছেন বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন ডিপার্টমেন্টের মুখপাত্র লক্ষণ দে জয়সা। এজি মাহমুদ, সময় সংবাদ। শব্দ দূষণ রোধে রাজধানীতে চলাচলকারীর সকল যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এছাড়া রাজধানীকে যানজট মুক্ত করতে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান দক্ষিণের এই নগরপিতা। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি একটি পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া বিভিন্ন ধরনের নাগরিক দুর্ভোগ কমাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা ওয়াসা সহ সকল প্রতিষ্ঠানের সমন্বয় প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং আপনার হাসপাতালগুলো এবং আপনার উপাসনালয়গুলো, এখানে আপনার হর্ন বাজানো সম্পূর্ণভাবে নিষেধ করছি এবং আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে হাইড্রোলিক হর্ন সহ বিরক্তিকর সমস্ত হর্ন, আমরা এই সমস্ত বিরক্তিকর হর্ন বাজানো সম্পূর্ণভাবে নিষেধ করেছি এবং মেট্রোপলিটন পুলিশকে অনুরোধ করেছি এই বিষয়টাকে নিশ্চিত করবার জন্য।
জনগণের ভোগান্তি এড়িয়ে ঠিক সময়ে কাজ শেষ করতে মধ্যরাতেও চলছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ। দিন আর রাত এই দুই শিফটে ভাগ হয়ে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। দিনে হালকা কাজ হলেও ফ্লাইওভারের ভারী কাজগুলো হচ্ছে মূলত রাতে। মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্প এলাকা ঘুরে রাতের এই নির্মাণযোগ্য নিয়ে রিপোর্ট করেছেন তাফসির বাবু। মধ্যরাতে পুরো শহর যখন ঘুমিয়ে তখনই যেন জেগে ওঠে মগবাজার মৌচাক ফ্লাইওভার এলাকা। রাতের নীরবতা ভেঙে ভারী যন্ত্রপাতির আনাগোনা আর কর্মীদের হাঁকডাকে সরব হয়ে ওঠে এখানকার পরিবেশ। বড় বড় ট্রাক ও লরিতে করে একের পর এক আনা হয় ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী। তারপর ক্রেন দিয়ে টেনে পিলারের উপর উঠিয়ে শুরু হয় ফ্লাইওভারের সেগমেন্ট জোড়া দেওয়ার কাজ। এ সময় যন্ত্রের সঙ্গে সঙ্গে হাত মেলান নির্মাণ শ্রমিকরাও। ফ্লাইওভারের সাইট ইঞ্জিনিয়ার জানালেন, রাস্তার চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়ম অনুযায়ী রাতের বেলাতেই ভারী কাজগুলো সেরে নিতে হয় তাদের। রাতের বেলা মানুষের যানজটটা কম থাকে, যার ফলে লিফটিং শিফটিং এর কাজগুলো বেশি করা হয়। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্মাণ কর্মীরা দুই ভাগে ভাগ হয়ে দুই শিফটে কাজ করেন। রাতের শিফট রাত 8টায় শুরু হয়ে চলে সকাল 8টা পর্যন্ত। রাতের বেলা কাজ করতে হলেও একে স্বাভাবিকভাবেই নিয়েছেন শ্রমিকরা। আমরা রাতের বেলা আসি, একসাথে সবাই কাজ করি। আমাদের রাতে কাজ করে সমস্যা না, আমরা দিনের বেলা সারাদিন ঘুমাই, রাত্রে কাজ করি। প্রকল্প পরিচালক জানিয়েছেন, মধ্যরাতের আগ পর্যন্ত রাস্তায় যানবাহনের আধিক্য থাকায় এবং ভোরের আগেই পুনরায় রাস্তায় যান চলাচল বেড়ে যাওয়ায় রাতের বেলাতেও অল্প সময়েই কাজ সারতে হয় তাদের। 11:30টার পরে এটা মুভ করে আমরা অন স্পট নিয়ে যাই। পরবর্তীতে লঞ্চিং গ্যান্ট্রি দিয়ে ওই ট্রেলার থেকে সরাসরি এই ছাদটা আমরা উপরে জোড়া লাগাই এবং সেটা আবার ধরেন ম্যাক্সিমাম আপ টু 6 অর সামটাইমস ইট ইজ 6:30 উই ক্যান কন্টিনিউ। তিনি জানান, ফ্লাইওভারের তেজগাঁও 7 রাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত প্রায় 2.25 কিলোমিটার অংশের উদ্বোধন হবে চলতি মাসের শেষ সপ্তাহে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকারকে শক্তিশালী করলে তা জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারবে বলে মত বিশেষজ্ঞদের। দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সভায় বক্তব্য রাখেন তারা। ব্র্যাকের আয়োজনে এই সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান, এম হাফিজউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ স্থানীয় সরকারের দুর্বল অবস্থা তুলে ধরে এর উন্নয়নে এগিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। স্থানীয় অভিজাততন্ত্রের হাতে স্থানীয় সরকার কক্ষিগত হয়ে যায় এবং এর ফলে স্থানীয় সরকারের যে বিকাশ সেটা শক্ত হয়ে দাঁড়ায়। কিন্তু এই সমস্ত অসুবিধা সত্ত্বেও যেহেতু আমাদের দেশে স্থানীয় সরকার সম্বন্ধে অনেক গবেষণা হয়েছে, অনেক চিন্তা ভাবনা হয়েছে, সেহেতু অনেকেই এই স্থানীয় সরকারকে শক্তিশালী সম্পর্কে চিন্তা ভাবনা করছেন। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে হয়রানির আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এ কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ওই হামলায় নিহতের সংখ্যা আর না বাড়লেও আহত 3 শতাধিক মানুষের মধ্যে অন্তত 61 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে আরো জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বাংলাদেশি অধ্যুষিত এলাকার একেবারে কাছাকাছি মেলবেক স্টেশনে, যেখানে বোমা হামলায় নিহত হয়েছে 20 জন, প্রায় আহত হয়েছে শতাধিক। এই ঘটনায় কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে বেলজিয়ামের বাংলাদেশ দূতাবাস। ঘটনার যে সময় ঘটে অনেক বাংলাদেশি তখন বিমানবন্দরে ছিলেন বলে জানা গেছে, তবে এ পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হননি বলেই আমরা জানতে পেরেছি। তবে পুরো ঘটনায় পুরো বাংলাদেশি কমিউনিটি এখন রয়েছেন ব্যাপক আতঙ্কে, উৎকণ্ঠায় তাদের প্রতিদিনের সময় কাটছে। সামনের দিনগুলোতে হয়তো আমাদের কঠিন সময় পার করতে হবে। যেমন যাদের বিভিন্ন কাগজপত্রের সমস্যা, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হবে বিনা কারণে। কারণ এখন প্রতি জায়গায় জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে, আমরা অবাধ বিচরণ অনেকটা সংকুচিত হয়ে আসতেছে। সেই জন্য ভবিষ্যৎ দিন নিয়ে আমরা শঙ্কিত, আমরা আতঙ্কিত। কারণ এই কাজ তো মুসলমানে করতে পারে না, বাঙালি জাতি করতে পারে না, কোন যে মুসলমান সে কাজ করতে পারে না। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেলজিয়ামের রাজা রানী এবং আহতদের দেখতে হাসপাতালে গেছেন। ব্রাসেলসের মেলবেক স্টেশনের সামনে থেকে শোয়েব কবির, সংবাদ।
এদিকে ব্রাসেলসে হামলার পর নিউ ইয়র্ক জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছে প্রবাসী বাংলাদেশি সহ নিউ ইয়র্কবাসী। নিউ ইয়র্ক থেকে টি.এম. মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিসলোর পাঠানো রিপোর্ট। বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটিতে মোট 85 লাখ লোকের বসবাস। এই শহরে প্রতি বছর শুধু সাবওয়ে ব্যবহার করে 175 কোটি মানুষ। প্রতিদিন গণপরিবহন ব্যবহার করে প্রায় 30 লাখ লোক। একই সময়ে শুধু ম্যানহাটনে আসা যাওয়া করে 20 লাখ কর্মজীবী। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এ ধরনের পরিবহনই থাকে সন্ত্রাসী হামলার প্রধান লক্ষ্য। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর তাই নিউ ইয়র্ক সহ গোটা যুক্তরাষ্ট্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে FBI, ন্যাশনাল রিজার্ভ গার্ড সহ বিভিন্ন বাহিনী। উদ্বিগ্ন নিউ ইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গণপরিবহন জংশন সহ স্থাপত্য পর্যটন এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বাড়তি 13,000 সদস্য। পুলিশের বিশেষ স্কোয়াড, ভারী আগ্নেয়াস্ত্র সজ্জিত হারকিউলিস টিম মাঠে নামিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র। যে কোনো শহরের চেয়ে নিরাপদ শহর নিউ ইয়র্ক। তারপরেও জীবন জীবিকার প্রয়োজনে প্রত্যেকেই যেন নিরাপদে ঘরের বাইরে বেরোতে পারে, সেজন্য কাজ করছে নিউ ইয়র্ক পুলিশ। এমন জরুরি সময় বিশেষ স্কোয়াড ও বাহিনীর সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে কাজ করছি আমরা। নাগরিক নিরাপত্তায় সর্বত্রই চলছে এসব বিশেষ বাহিনীর তল্লাশি ও সার্বক্ষণিক নজরদারি। নগর সরকারের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশি সহ গণপরিবহন ব্যবহারকারীরা। এখানে আমার ওই ইনসিকিউরিটি বলে কিছু নেই, তো আমি খুবই অ্যাসিওর্ড এখানে কি কিছু দুর্ঘটনা টাইপ হবে না। চারদিকে যখন নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যকে দেখি তখন অনেক নিরাপদ বোধ করি। বাংলাদেশের অরিজিন হিসেবে আমরা চাই যে সবাই যেন সতর্ক থাকি, কোনো ধরনের অঘটন কেউ যদি কোনোভাবে টের পায় আমরা যেন সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ভুল না করি। জনগণের অতন্দ্র প্রহরী হয়ে এভাবেই নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে নিউ ইয়র্ক ফাইনেস্ট, নিউ ইয়র্কের পুলিশ। নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আরাফাত সানির বোলিং অ্যাকশন ঠিক করতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। সেই সঙ্গে দেশের বোলারদের বোলিং অ্যাকশনের বৈধতা যাচাইয়ে ক্রিকেট বোর্ড আগের তুলনায় অনেক বেশি সচেতন বলেও জানান তিনি। আগের তুলনায় অনেক বেশি সচেতন আমরা, যেহেতু এই সমস্যাটা ফেস করেছি বেশ কয়েকবার। শুধু আমরা যে ফেস করেছি তা না, বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ এটা ফেস করেছে। এবং আমরাও আমাদের বিশেষ করে আমাদের বয়সভিত্তিক খেলাগুলোতে আমরা নিশ্চয় করার চেষ্টা করছি যেন এই জিনিসগুলোকে এনকারেজ করানো হয়। অনেক সময় লেগে থাকে, আবার অনেক সময় তাড়াতাড়ি হয়, তবু 2-3 মাস তো লাগতেই পারে। 2-3 মাস